আজকে সে অনুযায়ী বৈঠক হয়েছে এবং বৈঠকের প্রথমেই মুখ্যমন্ত্রী যে কথা দিয়ে বৈঠকটাকে শুরু করেছেন, আমরা বলছি যে আমরা অত্যন্ত খুশি। থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলেছেন যে সপ্তম বেতন কমিশন জানুয়ারি 2027 কর্মচারীরা পেয়ে যাবেন। তার কোনো রকম কাটমানি মানে সিন্ডিকেট সরকারি দপ্তরের মধ্যে চলবে না। কাজ করাতে এসে সাধারণ মানুষকে যেন ঘুষ দিতে না হয় তার ব্যবস্থা আমরা করব। মানে কর্মচারীরা অন্তত মানে ছাগলের তৃতীয় সন্তান হয়ে আর থাকবে না। কর্মচারীরা এই প্রশাসন যন্ত্রের একটা অবিচ্ছেদ্য অংশ। তার যে মান্যতা পাওয়ার কথা সে মান্যতা সরকার দেবে এবার থেকে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানে ওনার যে শাসনকাল, সেখানে প্রথম একবার বা দুবার বৈঠক করেছিলেন কর্মচারীগুলোর সাথে, সংগঠনগুলোর সাথে, তাছাড়া কোনোদিন করেননি। আমরা 3 বছর ধরে এত আন্দোলন করেছি, মানে আমরা যেভাবে আন্দোলন করেছি পশ্চিমবঙ্গের কর্মচারী ইতিহাসে সেই আন্দোলনের নজির নেই। উনি বসেননি, উনি শুধু বসা নয়, হাইকোর্টের নির্দেশে ওনার অর্থ সচিব, গৃহ সচিব এবং মুখ্য সচিব একবার বৈঠক করেছিলেন, তাছাড়া আর কোনোবার বৈঠক করেননি। মানে ওনার দপ্তরের সচিব, আধা সচিব, সামান্য WBCS অফিসাররা পর্যন্ত গেলে পরে দেখা করতেন না, কর্মচারীদের বিষয়গুলোকে শুনতেন না। এই সরকার এসেছে, একটা স্বৈরাচারী সরকারের পতনের ক্ষেত্রে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে কর্মচারীদের যে লড়াই, সেটা গোটা ভারতবর্ষ আজকে জানে। এখন যারা ক্ষমতায় আছেন তাদের সমস্ত স্তরের মানুষজন একদম দিল্লি পর্যন্ত তারাও জানেন বিষয়টাকে। আমাদের একটা বক্তব্যই ছিল এটা, যে কর্মচারীদের বিষয়ে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত সরকার কর্মচারী পক্ষের সাথে আলোচনা সাপেক্ষে নিক। আজকে সে অনুযায়ী বৈঠক হয়েছে এবং বৈঠকের প্রথমেই মুখ্যমন্ত্রী যে কথা দিয়ে বৈঠকটাকে শুরু করেছেন, আমরা বলছি যে আমরা অত্যন্ত খুশি। মানে এইরকম পরিবেশে বৈঠক হওয়া, উনি বিরোধী দলনেতা হিসেবে দীর্ঘদিন থেকে আমাদের আন্দোলনের সাথে থেকেছেন, এসেছেন, বারবার তাকে সমর্থন জ্ঞাপন করেছেন, পাশে দাঁড়িয়েছেন। প্রায় সেই ভূমিকাটাকেই উনি শাসক হিসেবেও মানে প্রশাসক হিসেবেও কিন্তু বজায় রেখেছেন। উনি প্রথমেই বলেছেন যে দেখুন, এই সরকার আগের সরকারের মতো কর্মচারীদেরকে সারমের মতো মনে করে না। আমরা মনে করি যে কর্মচারীরা এবং আমরা সবাই মিলে একটা পরিবার, এবং সেই পরিবারের কাজ হচ্ছে জনগণের সেবা করা। আপনাদের যে অভাব অভিযোগ আছে সেই অভাব অভিযোগ পূর্ণ করার বিষয়ে আমরা দৃঢ় প্রতিজ্ঞ, আমরা প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু শুধু একটাই কথা, যে অবস্থা রাজ্যটা করে দিয়ে গেছে, আমাদেরকে একটু সময় দিন, আমরা সমস্তটা মিটিয়ে দেবো। আপনারা যদি বলেন যে 42% বকে এখনই দিতে হবে, একবার দিতে হবে, আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা 22শে জুন যে বাজেট পেশ হবে আগামী 8 মাসের জন্য, সেই বাজেটে তার একটা বড় অংশ আমরা মিটিয়ে দিতে চলেছি। কতটা পার্সেন্ট আমরা সেটা এখনই বলছি না। এবং পুরনো সুপ্রিম কোর্টের রায় মানার ক্ষেত্রে কোনো রকম কোনো চালাকি, কোনো রকম জাগলারি আমরা করবো না। কোর্ট যা বলবে, হিন্দু মালত্রা কমিটির যেরকম নির্দেশ থাকবে, আমরা সেই নির্দেশ মেনে সমস্ত কাজটুকু করবো। নিয়োগের ক্ষেত্রে বলেছেন যে নিয়োগের দাবি তো আপনাদের দীর্ঘদিন থেকে ছিল, সুতরাং আগামী ডিসেম্বর মাসের মধ্যে আমরা 50,000 স্থায়ী নিয়োগ করবো। তার জন্য আমাদের যা কিছু প্রক্রিয়াকরণ আমরা করছি, সমস্ত নিয়োগকারী সংস্থাগুলোকে ঘেটে রেখে দেওয়া হয়েছে। পিএসসিকে তার নিজের মতো করে ফাংশন করতে দেবো আমরা, সেখানে কোনো রকম কোনো পলিটিক্যাল হস্তক্ষেপ হবে না। প্রত্যেকটা দপ্তর সেভাবে কাজ করবে। এবং অস্থায়ী কর্মচারীদের বিষয়ে আমরা যেটা প্রস্তাব দিয়েছি, সরকার আশা করি সেটা গ্রহণ করবে, যে কেন্দ্রীয় প্রকল্পগুলোতে যেসব অস্থায়ী কর্মচারীরা নিযুক্ত আছেন, তারা অন্যান্য রাজ্যে যেমন বেতন পাচ্ছেন, তাদেরকে সেই বেতনের দাবি আমরা করেছি। এবং সরকারের নিজস্ব, রাজ্য সরকারের নিজস্ব যেসব অস্থায়ী কর্মচারীরা আছেন, তাদের ক্ষেত্রে বেতন বৃদ্ধি করার দাবি এবং স্থায়ীকরণের দাবি আমরা করেছি। স্থায়ীকরণের দাবি তাদের ক্ষেত্রেও করা হয়েছে। ট্রান্সফার পলিসি, মানে স্বচ্ছ ট্রান্সফার পলিসি, প্রমোশন নীতি, এগুলো চালু করার কথা বলা হয়েছে। বিভিন্ন বিষয় উঠেছে, যে প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী যে ভূমিকা দেখিয়েছেন এবং যেভাবে মুখ্য সচিব এবং অর্থ সচিবকে নির্দেশ দিয়েছেন, আমরা খুশি, অত্যন্ত খুশি। গ্যারান্টি নেটদের ক্ষেত্রে বিশেষ করে উঠেছিল, কারণ গ্যারান্টি নেটরা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশ মতো 1 পয়সাও পাননি। উনি সময় চেয়েছেন, উনি বলেছেন সেটা আমরা মিটিয়ে দেবো। একটা কথা উনি বলেছেন যে এটা কিন্তু প্রথম বৈঠক, শেষ নয়, ধারাবাহিকভাবে বৈঠক হবে এবং প্রতি বছর 2টো করে বৈঠক আমি নিজে করব। এবং তার সাথে মুখ্য সচিব সহ অন্যান্য বা অবসরপ্রাপ্ত কোনো সচিবকে আমরা দেব, যার নেতৃত্বে কমিটি করে আপনারা নিয়মিতভাবে তাদের সাথে বসবেন, আপনাদের অভাব অভিযোগ জানাবেন, আমি সেগুলোকে নিয়ে আমরা ব্যবস্থা করব। মুখ্য সচিব তার কথা বলতে গিয়ে বলেছেন যে আপনারা জানেন না হয়তো, যে মুখ্যমন্ত্রী মানে বারবার করে জিজ্ঞাসা করেন যে কতটা ডিএর ব্যবস্থা করা গেল, মানে মাঝে মাঝেই জিজ্ঞাসা করেন যে কতটা সংস্থান তোমরা করতে পারলে। সেই সমস্ত কিছু নিয়ে তারা মানে আলাপ আলোচনা করছেন, আমরা আশাবাদী। আর যেভাবে আশ্বাস পেয়েছি, আশা করি যে সেগুলো মিটবে, পূর্বের সরকারের মতো হবে না। আরো একটা বিষয়, যে কর্মচারী পক্ষ কিন্তু পূর্বের কর্মচারী পক্ষের মতো নয়। এই কর্মচারী পক্ষ সম্পূর্ণরূপে উন্নত। আমরা মানে অত্যন্ত পজিটিভ। আমরা যেমন চাই, একদম খুব জোর গলায় বলে এসেছি
রাজ্যের সরকারের সমস্ত ডিপার্টমেন্টগুলো থেকে যে কাটমানি সিন্ডিকেট কর্মচারীরাও চালান, সেগুলোকে বন্ধ করতে আমরা বদ্ধপরিকর। কোনো রকম কাটমানি সিন্ডিকেট সরকারি দপ্তরের মধ্যে চলবে না। কাজ করাতে এসে সাধারণ মানুষকে যেন ঘুষ দিতে না হয়, তার ব্যবস্থা আমরা করবো। দেখুন, উনি যেভাবে আমাদের সঙ্গে কথা বলেছেন, দীর্ঘ 1.5 ঘন্টারও বেশি সময় ধরে আলোচনা হয়েছে, আমাদের প্রত্যেকটি কথা শুনেছেন, তাতে আমাদের ভালো লেগেছে। বলেছি একেবারে ডাউন ট্রোডেন যেসব কর্মচারী, তাদের কথাটা কেউ ভাবে না, কেউ বলে না। পঞ্চায়েতের একজন ট্যাক্স কালেক্টর 600 টাকা বেতন পায়, একজন মিড ডে মিল ওয়ার্কার 1666 টাকা বেতন পায়, জীবিকা সেবকরা আজকে 9 বছর কোনো বেতন পাচ্ছেন না। আবার ভোকেশনাল টিচার যারা 9, 10, 11, 12-এ বিভিন্ন স্কিল সাবজেক্ট পড়ান, 16টা স্কিল সাবজেক্ট পড়ান, তারা 20,000 টাকা মাত্র বেতন পান। তাদের অথচ ওই স্কুলেরই উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক স্কুলের স্থায়ী শিক্ষকরা অনেক বেশি বেতন পান। তা ফলে এবং ফেব্রুয়ারি 2026 থেকে তাদের বেতন বন্ধ। তাই এই বিষয়গুলো উনি দেখার আশ্বাস দিয়েছেন। আর আমরা স্পেসিফিক্যালি যে কথাটা বলেছি যে পিএসসিতে, পাবলিক সার্ভিস কমিশন, এতে ভয়ঙ্কর দুর্নীতি হচ্ছে এবং 2011 থেকে এই দুর্নীতি হয়েছে। WBCS দুর্নীতির কথা, প্রশান্ত বর্মনের কথা আমরা নির্দিষ্টভাবে উল্লেখ করেছি। করে আমরা বলেছি এই পিএসসির এই দুর্নীতির তদন্ত হোক, এবং উনি বলেছেন আদালতে মামলা আছে, আমরা দেখছি কিভাবে তদন্ত করে এই ব্যাপারটা নিষ্পত্তি করা যায়। এবং আমরা বলেছি, উনি বলেছেন 50,000 নিয়োগ আমি এই বছরই করব। সেক্ষেত্রে আমরা অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলেছি নিয়োগ আপনি করুন, কিন্তু নিয়োগের ক্ষেত্রে আমরা গত 15 বছরে দেখেছি যে সরকারের নিয়ন্ত্রণে কোনো রিক্রুটমেন্ট বোর্ড থাকলে সরকারের বকলমে শাসক দল সেই রিক্রুটমেন্ট নিয়ে, অর্থাৎ নিয়োগ নিয়ে দুর্নীতি করে, স্বজন পোষণ করে, রাজনৈতিক নিয়োগ করে। এটা বন্ধ করার এক এবং একমাত্র মাধ্যম হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনকে একেবারে সাংবিধানিক নিরপেক্ষ সংস্থা হিসেবে গড়ে তুলে, সরকারের নিয়ন্ত্রণমুক্ত সংস্থা হিসেবে গড়ে তুলে তার মাধ্যমে সমস্ত নিয়োগ করার। এবং এখন এটা অর্থ দপ্তরের একটা শাখায় পরিণত করে দিয়েছেন পূর্বতন সরকার। তা উনি সুনির্দিষ্টভাবে বলেছেন আমরা 5 তারিখে, 5ই জুন, এই 50,000 যে আমরা কর্মী নিয়োগ করব, নিয়োগ পদ্ধতিটা, প্রক্রিয়াটা কি হবে, আমাদের নিয়োগ পলিসিটা কি হবে, সেটা আমরা ঘোষণা করব। তাতে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হবে। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভার কর্মচারীদের আমরা অন্তর্ভুক্ত করতে বলেছি। আর স্পেসিফিক্যালি আইএর ব্যাপারে ডিএ মামলার বিষয়ে যে অত্যন্ত সুনির্দিষ্ট কথাটা উনি বলেছেন যে আমরা কর্মচারীদের সঙ্গে লড়াই করব না, কিন্তু ডিএটা দেওয়ার ক্ষেত্রে এখনো বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা, গ্র্যান্ট ক্যান্ডিডেট কর্মচারীরা কেএমসি এলাকার ব্যাংক থেকে যেসব পেনশন তোলেন তারা কিন্তু পাননি। শুধু তাই নয়, ওয়ার্ক চার্জ কর্মচারীরা পাননি, তারপরে যারা ডেলি রেটেড কর্মচারী তারা পাননি। তা এদের কথা আমরা বলেছি। উনি বলেছেন এই ব্যাপারটা দেখছেন, কেএমসি এলাকার কর্মচারীরা 7 দিনের মধ্যে পেয়ে যাবেন। ব্যাংক এবং যে কোষা সিস্টেমে আগে বেতন হতো তার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে 7 দিনের মধ্যে এটা হবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলেছেন যে 7ম বেতন কমিশন জানুয়ারি 2027-এ কর্মচারীরা পেয়ে যাবেন তার বেতন, বর্ধিত বেতন। এবং আরেকটি বিষয় আমরা উল্লেখ করেছি, সেটা হচ্ছে ওয়ার্ক চার্জ কর্মচারীদের 1974 সালে অর্ডার হয়েছিল তারা 10 বছর চাকরি করলে স্থায়ী হবেন, এবং তারপরে 34 বছরের বাম সরকার সেই নির্দেশ মেনে ওয়ার্ক চার্জ কর্মচারীদের স্থায়ী করে গেছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় 2011 সালে একটা ভুল মামলাকে কোর্ট করে, কর্ণাটক রাজ্য ভার্সেস উমাদেবী, এই মামলাকে মিথ্যাভাবে কোর্ট করে, ভুলভাবে উল্লেখ করে সেই ওয়ার্ক চার্জ কর্মচারীদের রেগুলারেশনটা 2011 থেকে বন্ধ করে দিয়েছেন। আমরা বলেছি এই রেগুলারেশনটা চালু করতে হবে। আর সমস্ত যে চুক্তি নিযুক্ত কর্মচারী রয়েছেন 5.5 লক্ষাধিক, তাদের বিষয়ে আমরা বলেছি সমকাজে সম বেতনের ভিত্তিতে তাদের একটা সম্মানজনক বেতন এবং কিছু সামাজিক সুরক্ষা। উনি এক্ষেত্রে অত্যন্ত স্পষ্টভাবেই বলেছেন যে আমাকে নতুন লোক কি নিয়োগ করতে হবে, 5.5 লক্ষ এত চুক্তি নিযুক্ত কর্মীকে সবাইকে যদি আমাকে দিতে হয়, আমার সেই ফান্ডিংও নেই। আমরা কেস টু কেস বিষয়টা দেখে যাদের প্রয়োজন তাদেরকে আমরা করব, কিন্তু সেটা এখনই হবে এ কথা আমরা দিতে পারছি না। মোটের উপর আলোচনায় আমরা সন্তুষ্ট, কিন্তু না চালে বিশ্বাস নেই। কারণ সরকারকে আমরা বরাবরই মনে করি যে সরকার কর্মচারীর বন্ধু বা শত্রু হতে পারেন না। সরকার কর্মচারীদের স্বার্থে সিদ্ধান্ত নিলে আমরা সরকারকে সমর্থন করব, বিরুদ্ধের সিদ্ধান্ত নিলে আমরা বিরোধিতা করব। তো উনি যেভাবে আজকে আমাদের বক্তব্য শুনেছেন তাতে আমরা যথেষ্ট খুশি। 22 তারিখে বাজেট, এই বাজেটে যে 42% যে মহার্ঘ ভাতা আপনাদের বাকি আছে সেটার একটা গুড নিউজ পাবেন। অর্থাৎ আমি কিন্তু পার্সেন্টেজটা বলছি না, এটা কিন্তু আপনাদের পক্ষে অনেকটাই হবে, এই কথাটা বলেছে। এবং ডিসেম্বর মাসে পে কমিশন রিপোর্ট দেবে
এর মধ্যে যা যা পে কমিশনের যে চেয়ারম্যান নিয়োগ হয়তো নিশ্চয়ই করবে। আর জানুয়ারি মাস থেকে সপ্তম বেতন কমিশন লাগু হবে, অর্থাৎ আমরা নতুন বেতন হাতে পাবো। তৃতীয় নম্বর যেটা হচ্ছে, আমরা বারবার বলেছি যে সর্বোচ্চ আদালত থেকে ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট এবং ডিএটা দিতে হবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বিগত রাজ্য সরকার এখানে যে ডিএটা দিয়েছে সেই ডিএটা তাদের নিজস্ব যে ফর্মুলায় সেই হিসাবে দিয়েছে, যার জন্য আমরা টোটাল ডিএটা যতটুকু দিয়েছে 100 টাকা ডিএ হলে 43 টাকার মতো ডিএ দিয়েছে। মানে এটা আমাদের অনেকটাই ক্ষতি, এটা আমরা মানবো না, কারণ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারেই ডিএটা আমাদের দিতে হবে। এক্ষেত্রে উনি বলেছে, আমরা হিন্দু মালহোত্রা কমিটির সঙ্গে অলরেডি একটা মিটিং করেছি, আমরা মিটিং করবো, তারা যেটা বলবে সেইভাবেই আপনারা ডিএটা পাবেন। এবং আরো দুটো জিনিস বলেছি যে এই যে গ্র্যান্টিনেট অর্থাৎ টিচার, নন টিচার, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পৌরসভা এদের কিন্তু রোপা মেনে ডিএ হয়, কিন্তু এখনো পর্যন্ত তাদের ডিএটা দেওয়া হয়নি। এদিকে ক্যালকুলেশন হয়ে কিন্তু ফিনান্স ডিপার্টমেন্টে আছে, এই যে মাননীয় মানে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ফিনান্স তিনি উপস্থিত আছেন। এখন 3 নম্বর যেটা 4 নম্বর যেটা বলেছে, আরো যেটা এই যে ক্যালকাটা কর্পোরেশনের আন্ডারে যে সকল এজেড অবসরপ্রাপ্ত কর্মচারী আছে তারা একটি পয়সা পায়নি। সেটা মাননীয় মুখ্যমন্ত্রী জানতে ছিল কি ব্যাপার, বললো না এরকম ব্যাংকগুলো এখনো ডাটা পাঠায়নি। আমরা ডাটা পাওয়ার তো দরকার নেই, কারণ যারা রিটায়ার করেছে তাদের তো ফিক্সড যে পেনশন তার উপর তো ক্যালকুলেশন করে পাঠিয়ে দিতে পারে। হ্যাঁ, এক্ষেত্রে আমরা বলিনি, কিন্তু আমরা এটা লক্ষ্য করছি ব্যাংক বলছে যে ফিনান্স আমাদের ক্যালকুলেশন করে পাঠায়নি, আর আজকে যেটা শুনে আসলাম ব্যাংক নাকি ডাটা পাঠায়নি। এই একটা কন্ট্রোভার্সি চলছে। তখন তারা বলেছে যে আমরা ব্যাংকের সঙ্গে এই ব্যাপারে 7 দিনের মধ্যে কথা বলে, মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে আপনারা কতটা স্যাটিসফাই এর মধ্যে। আপনারা তো প্রাক্তন মুখ্যমন্ত্রীরও বক্তব্য শুনেছিলেন এবং বর্তমান মুখ্যমন্ত্রীর সাথে সরাসরি কথা বললেন। আগের মুখ্যমন্ত্রীর সঙ্গে একবারই আমাদের বৈঠক হয়েছিল, তিনি তখন শুধু একমাত্র ওই যে অর্থনৈতিক দিকটা মানে খুব পুয়ার অবস্থায় আছি, অনেক টাকা দেনা ছিল, এইসব কথা শুনে উনি 3 মাস সময় নিয়ে চেয়েছিল। 3 মাসের পরে তিনি একটা শুধু ডিএ ঘোষণা করেছিল, তারপরে থেকে আর আমাদের সঙ্গে কোনো যোগাযোগই করেনি পুরনো মুখ্যমন্ত্রী। উনি বারবার বলেছে যে হ্যাঁ আমরা অন্তত মানে বছরে 2 বার আপনাদের সঙ্গে আমরা বৈঠকে বসবো, এই কথাটাও বলেছে। এই হচ্ছে মূল কথা। তা আমরা দেখলাম যদি যা যা কথাগুলো বলেছে সেগুলো যদি আমাদের ফুলফিল করে তাহলে আমরা অনেকটাই স্যাটিসফাইড।